বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ সাগরের ক্লাস লেকচারে সবাইকে স্বাগতম। আমরা পড়ব বিন্যাস সমাবেশ। তো বিন্যাস সমাবেশ এইচএসসি প্লাস হচ্ছে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা, সরকারি চাকরি বা যে কোনো সরকারি পরীক্ষা ছাড়াও বিভিন্ন পরীক্ষায় অ্যানালিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল সেকশনে এই পার্ট থেকে কোয়েশ্চেন থাকে। সেই জন্য আমরা একটু বেসিক থেকে একটু অ্যাডভান্স পর্যন্ত একটু বোঝার চেষ্টা করব। তো বইয়ে যেভাবে বিভিন্ন ধরনের থিওরি থেকে প্রমাণ করা হয় সেইভাবে আমরা না দিয়ে একদম বিন্যাস এবং সমাবেশ রিয়েলি আসলে ব্যাপারটা কেমন সেটা একটু বুঝতে পারলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। তো বিন্যাস, ধরেন আপনার কাছে 3টা মার্বেল আছে। সাপোজ একটা ধরেন রেড, আরেকটা হচ্ছে গ্রিন, আরেকটা ধরেন হোয়াইট। এখন আমি যদি বলি 3টা মার্বেল আপনি কতভাবে সাজাতে পারবেন। এখন ধরেন আপনি চিন্তা করলেন যে আমি এইভাবে সাজাবো, তবে আমি বললাম যে 3টা থেকে আপনাকে 2টা নিতে হবে, 3টা থেকে 2টা নিতে হবে। তখন আপনি এইভাবে সাজালেন যে রেড নিলাম বাম পাশে, গ্রিন নিলাম এইভাবে, তারপরে হচ্ছে রেডটা আমি ঠিক রাখলাম, রেডের সাথে গ্রিন, আবার রেডের সাথে হচ্ছে হোয়াইট, আবার হচ্ছে আর কম্বিনেশন আছে নাই। আচ্ছা, আবার হচ্ছে ধরেন এখন আমি গ্রিন নিলাম, গ্রিন ফিক্সড রাখলাম, এদিকে নিলাম রেড, আবার গ্রিনের সাথে আবার হচ্ছে হোয়াইট। বইয়ের থিওরির বাইরে আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যালি বুঝি, তাহলে সহজ হয়ে যাবে। ফিক্সড রাখছিলাম রেডকে, সাথে নিলাম বাকিগুলো, গ্রিনকে রেড ফিক্সড রাখছি, হোয়াইটকে যদি ফিক্সড রাখি রেড নিলাম, আবার হোয়াইটের সাথে আমি গ্রিন নিলাম। এই যে আপনি সাজাচ্ছেন, টোটাল কয়টা ছিল? 3টা ছিল। 3টা থেকে 2টা করে নিয়ে কতভাবে সাজানো যায়? 1 2 3 4 5 6। মানে হচ্ছে আমার কাছে কয়টা জিনিস আছে? 3টে জিনিস আছে। 3টা থেকে আমি কয়টা নিছি? আর বিন্যাসকে আমরা ইংলিশে বলি পারমুটেশন, সেই জন্য আমরা 3p2। 3টা জিনিস থেকে আমরা কয়টা জিনিস নিলাম? 2টা জিনিস নিলাম, এবং সেটা কতভাবে সাজানো যায়? 6 ভাবে। এই 3p2 এই ফর্মুলা আমরা দেখব সামনে। আপাতত জাস্ট মনে রাখেন যে 3টা জিনিস থেকে 2টা জিনিস সর্বোচ্চ কতভাবে সাজানো যায়। এরপরে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, যে সাজানোর ক্ষেত্রে ধরেন যদি কেউ কোনো কিছু তৈরি করতে চায়, সাপোজ ব্যান্ড বানাতে, মালা বানাতে বা ব্যান্ড বানাতে চায়, তো সেই ক্ষেত্রে আসলে তার সাজানো একটা ফ্যাক্ট আছে যে বাম পাশে কোনটা রাখবে, ডান পাশে কোনটা রাখবে। এটা সাজানোর জন্য, মানে এই শব্দটা আমি যদি ইউজ করি, এটা হচ্ছে সাজানো, মানে বিন্যাসের ক্ষেত্রে সাজানো টার্মটা ফ্যাক্ট। তাহলে দেখেন হোয়াইট রেড, আমি যদি হিসাব করি যে এইটা আর এটা আসলে কিন্তু সেম জিনিস। আবার এখানে দেখেন হোয়াইটের সাথে গ্রিন, গ্রিন হোয়াইট, এটাও সেম, এটাও সেম। কিন্তু যদি আমি কোনো কিছু সাজাতে চাই, কোনো কিছু তৈরি করতে চাই, একটা মালা বা ব্যান্ড বানাতে চাই, সেক্ষেত্রে আসলে এটা আমার প্রয়োজন। এই জন্য আমরা বিন্যাসের ক্ষেত্রে এই যে ক্রম জিনিসটা, সেটা আমরা ধরে রাখবো। ক্রম ঠিক থাকবে, ক্রম ঠিক থাকবে, ঠিক আছে। মানে হচ্ছে এভাবে ডব্লিউ আর আবার আর ডব্লিউ, দুইটাকে আমরা কি ধরবো? 2টা জিনিস ধরবো। আচ্ছা, ক্রম টার্মটা মনে রাখলেও চলবে, না লাগলেও সমস্যা নাই, আবার কনফিউজ হয়ে যাবেন। আচ্ছা, তাহলে হচ্ছে সাজানোর ক্ষেত্রে আমরা একই জিনিস 2ভাবে ডাবল আসতে পারে, সেটার অবস্থানের কারণে অবস্থানটা আমরা অবস্থানের হিসাবে 2টা করে ধরবো। এটা হচ্ছে আমাদের বিন্যাস। তাহলে সাজানো একদম মাথার মধ্যে আমরা রেখে দিই যে বিন্যাস মানে হচ্ছে সাজানো। এখন ধরেন 3জন মানুষ কোথাও ঘুরতে যাবে, ধরেন, অথবা আপনি একটা টিম গঠন করবেন,
দল গঠন করবেন, একটা একটা কমিটি গঠন করবেন বা লাইক দিস এরকম। এখন ধরেন সেই কমিটিতে এ বি সি তিনজন মানুষ আছে, এবং তিনজন মানুষ থেকে আপনি দুইজনের একটা কমিটি গঠন করবেন, মানে তিন থেকে আগের মতো। আগে আমি তিনটা থেকে দুইটা নিয়েছিলাম কত ভাবে, 6 ভাবে। এখন যদি তিনটা থেকে আমি দুইটা নেই, তিনজন থেকে দুইজনকে নেই, তাহলে হচ্ছে এ রে ঠিক রেখে বি রে নিলাম, আবার এ রে ঠিক রেখে সি রে নিলাম। এখন আবার বি কে ঠিক রেখে এ কে নিলাম, আবার বি কে ঠিক রেখে সি কে নিলাম। উপরে আবার ধরুন সি রে ঠিক রেখে এ রে নিলাম, আবার সি ঠিক রেখে বি। এখন হচ্ছে একজন মানুষকে নিয়ে আমি দল গঠন করব বা কমিটি গঠন করব, সেই ক্ষেত্রে এ বির সাথে কোনটা মিলে যাচ্ছে, এই বি এটা মিলে যাচ্ছে। এখন তিনজন মানুষ যদি একটা সমাবেশ করে বা বৈঠক করে, একজন বসলো ধরেন এ বসলো ডান পাশে, বি বসলো বাম পাশে, বসে তারা কথা বলতেছে। আবার স্থানটা চেঞ্জ করলো, যে এ চলে গেল বাম পাশে ওই পাশে, আর বি চলে আসলো এই পাশে। আলটিমেটলি রিয়েল লাইফের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এখানে কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। মানে এখানে একজন মানুষ এই পাশে বসলো, আরেকজন এই পাশে বসলো, এটার কোনো ইফেক্ট পড়তেছে না। যেই জিনিসের ক্ষেত্রে আসলে স্থানের পরিবর্তন করলে আসলে কোনো সমস্যা হবে না আমার, সেটা হচ্ছে আমাদের সমাবেশ। আপনাদের বইয়ে বিভিন্ন ধরনের বা বিভিন্ন সোর্সে বিভিন্ন রকম ডেফিনেশন থাকতে পারে। এটা আমার কাছে মনে হয় আমরা যদি এভাবে মনে রাখি খুব সহজ হবে। তো বিন্যাসের ক্ষেত্রে কি, সাজানোর যে অবস্থানটা সেটা ফ্যাক্ট। অবস্থানের কারণে সাজানোর সংখ্যাটা বেড়ে যায়, প্রায় দ্বিগুণ হয়ে যায়। তাহলে এখানে তিনটা থেকে দুইটা করে নিলে কয়টা ছিল? 6টা। তিনজন মানুষ থেকে যদি আমি দুইজন মানুষ করে নেই, এ বি আর বি এ, আসলে তো একই কথা। তাহলে এ বি আর বি যদি সেম হয়, এটা বাদ। এ সি আর সি ও সেম, এটাও মনে করেন বাদ। বি সি আর সি বি তো সেমই, তাহলে এটাও বাদ দিলাম। তাহলে আলটিমেটলি এ বি এ সি আর হচ্ছে বি সি। তাহলে আমরা সেটাকে লিখি তিনজন থেকে দুইজন নিয়ে 3C2 যদি দল গঠন করি, সেটা কত ভাবে গঠন করা যাবে? 3 ভাবে। আগে ছিল 6 ভাবে, এখন হচ্ছে 3 ভাবে। তাহলে বিন্যাস আর সমাবেশের পার্থক্য হচ্ছে এই জায়গায়। বিন্যাস হচ্ছে, এখন যদি আমি বইয়ের মতো যদি নাম্বার ইউজ করি, জেনারেল নাম্বার ইউজ করি, তো NPR, এটা হচ্ছে N, এটা হচ্ছে P, NPR। সূত্র কি আসে আমরা দেখব। এই জিনিসটাকে আমরা লিখতে পারি NPR। তাহলে বিন্যাসের সংজ্ঞা কি হবে? n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস যতভাবে সাজানো যায়, তার সাজানোর সংখ্যাটা হচ্ছে বিন্যাস। সাজানোর সংখ্যা, আরো বিভিন্ন নাম থাকতে পারে, আপাতত আমরা মাথায় রাখি সাজানোর সংখ্যা। ওকে, বা সারি গঠন, লাইক দিস, এরকম শব্দ আসতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে কম্বিনেশন বা সমাবেশ, NCR। এখন দেখেন এটা কিভাবে বলবো। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে যতভাবে দল গঠন করা যায়, সেটা হচ্ছে, বা যতভাবে বাছাই করা যায়, সেটা হচ্ছে NCR বা সমাবেশ। তাহলে বিন্যাস কি, সমাবেশ কি আমরা বুঝলাম। বইয়ের এত লেন্দি যেটা প্রমাণ, আমরা সেই প্রমাণে আমরা যাব না, বাকি জিনিসগুলো আমরা সহজভাবে দেখে নিব ইনশাআল্লাহ। তাহলে বিন্যাস কি, সমাবেশ কি, আমাদের মোটামুটি ক্লিয়ার। এরপরে আমরা আসি, প্রথমটা শেষ, ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়াল, এখন যদি আমি আপনাদেরকে বলি যে 3 আর 4 গুণ করতে বলি, তাহলে আমরা কি করি? লাইক দিস। এখানে কি ইউজ করি? একটা গুণ চিহ্ন ইউজ করি জাস্ট। ওকে, ফ্যাক্টোরিয়াল শব্দটা শুনে আমাদের কাছে মনে হয় যে এটা আসলে কি একটা টার্ম, আবার এটার বাংলা হচ্ছে গৌণিক। এখন দেখেন 3 আর 4, 3 4 12, তো এটা যে আপনি গুণ করছেন, আপনি যদি এই চিহ্ন আমরা না দিতাম, কিছু বুঝতে পারতাম যে আসলে কেউ গুণ করছে না কি করছে? এই যে গুণ যে চিহ্নটা, এই যে গুণের যে একটা প্রকাশটা ক্রসের মতো আমরা দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে গুণ চিহ্নের একটা প্রকাশ। এখন আমি যদি এখানে 3 আর 4 ধরেন, এভাবে আমি যদি 7 লিখে দিতাম, সাপোজ এভাবে 4 দিয়ে এখানে কিছু না দিতাম, তাহলে সেটার প্রকাশটা
আসতো না, আমরা প্রকাশের জন্য একটা সাইন ইউজ করি, জাস্ট একটা চিহ্ন ইউজ করি। এখন আমি আপনাকে বললাম যে আপনি 1 থেকে 3 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো গুণ করতে থাকেন, তা আপনি কি লিখবেন 3 × 2 × 1। এই যে স্বাভাবিক সংখ্যাকে পর্যায়ক্রমে একদম যে সংখ্যা আমি বলছি ওই সংখ্যা থেকে পর্যায়ক্রমে গুণ করতে করতে 1 পর্যন্ত আপনি চলে গেছেন, এই জিনিসটাকে আপনি প্রকাশ করতেছেন যে এটাকে আমি প্রকাশ করতেছি লাইক দিস, এইভাবে। তাহলে ফ্যাক্টোরিয়াল একটা চিহ্ন, জাস্ট। ফ্যাক্টোরিয়াল বলতে কি বুঝে? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কোনো স্বাভাবিক সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, এখানে ভগ্নাংশ টার্মটা আসবে না। স্বাভাবিক সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝবো ওই সংখ্যা থেকে পর্যায়ক্রমে গুণ করতে করতে একদম 1 পর্যন্ত যদি আমরা চলে যাই, তাহলে যেটা আসবে ওই ভ্যালুটাই হচ্ছে ওর ফ্যাক্টোরিয়াল মান। তাহলে এখন আমি যদি ফ্যাক্টোরিয়াল 3 বলি, 3 to 1, ফ্যাক্টোরিয়াল 4 বলি, তাহলে 4 থেকে 1 পর্যন্ত। আমরা যদি বলি এখন ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 এর ক্ষেত্রে যায় 3 থেকে শুরু হয়ে 1 এ যায় শেষ হচ্ছে। তাহলে যদি ফ্যাক্টোরিয়াল 4 বলি, সেটা হবে কত? 4 3, আমাদের বইয়ে অবশ্য এভাবে ডট দিয়ে 3 2 1, এখানে যে শেষ। এখন আমি যদি বলি ফ্যাক্টোরিয়াল n, তাহলে n টা কই যায় শেষ হবে? তাহলে n দিয়ে শুরু হবে, কমতে কমতে n - 1 n - 2 এগুলো সব গুণ, n - 3, এইভাবে যাইতে 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 আপ টু 1 এ হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল n মানে n * n - 1 n - 2 n - 3 আপ টু ডট পর্যন্ত 1 এ যায় শেষ হবে। আচ্ছা, এখন ফ্যাক্টোরিয়ালের আরেকটা এক্সপ্রেশন যেটা আমরা সবসময় ইউজ করব, সেটা হচ্ছে যদি আমি বলি যে ফ্যাক্টোরিয়াল 4, তাহলে সে একদম শেষ হচ্ছে কোন জায়গায়? 4 3 2 1। অথবা এটাকে আমরা চাইলে 4 3 দিয়ে যে পয়েন্টে আমি থেমে যাব সেখানে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে দেব। এর কারণ হচ্ছে কি, আমি যদি আবার এখান থেকে যেতে চাই কি করব? এই 3 কে কিভাবে ভাঙবো? 3 2 1, তাহলে এই টার্মটা আমাদের লাগবে। ফ্যাক্টোরিয়াল n হচ্ছে n * n - 1 n - 2 n - 3 আপ টু 1 পর্যন্ত, আর ফ্যাক্টোরিয়াল 4 হচ্ছে একদম 4 থেকে 1 পর্যন্ত। যত ফ্যাক্টোরিয়াল হবে তত থেকে শুরু করে একদম হচ্ছে আমরা a কে চলে যাব। এই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ধারণা, এতটুকুই। এরপরে হচ্ছে আমরা NPR, এখানে আমরা দেখছি যে ফ্যাক্টোরিয়াল কিভাবে লিখবো বা ফ্যাক্টোরিয়ালের প্রকাশটা কিভাবে। এখন ফ্যাক্টোরিয়ালের একটা ইউজ আমরা দেখব যে ফ্যাক্টোরিয়াল আসলে আমাদের সমাবেশের সাথে ফ্যাক্টোরিয়ালটা কিভাবে সম্পর্কিত। সমাবেশের সাথে ফ্যাক্টোরিয়াল কিভাবে সম্পর্কিত? ধরেন আপনার কাছে এইরকম হচ্ছে পাঁচটা হচ্ছে মার্বেল আছে, আর এখানে ধরেন 1 2 3, তিনটা হচ্ছে গর্ত আছে। তাহলে মার্বেল আছে 5টা, এটাকে আমরা ধরি এই 5। এটা হচ্ছে আলটিমেটলি n সংখ্যক জিনিস আছে আপনার কাছে। এটা হচ্ছে কয়টা? 5টা। আর অপশন আছে কয়টা আপনার কাছে? 3টা, শূন্যস্থান বা 3টা গর্ত আছে। r = 3। বইয়ের প্রমাণে আমরা যাব না, একদম সহজভাবে বোঝার ট্রাই করি। তাহলে n সংখ্যক জিনিস থেকে আপনি কয়টা নেবেন? r সংখ্যক জিনিস নেবেন, বা 5টা থেকে আপনি 3টা। এবার 5টা মার্বেল দিয়ে যখন আপনি 3টা প্লেস ফিল আপ করতে যাবেন, তাহলে প্রথমে আপনি চিন্তা করলেন যে আমার কাছে 5টা আছে, তো 5টা দিয়ে আমি প্রথম শূন্যস্থানটা ফিল আপ করব। 5টা দিয়ে মানে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক নিব, বইয়ে যেভাবে বলছে। তো r সংখ্যকটা পর্যায়ক্রমে আসলে কিভাবে আমরা নিতে পারি, ওই যে আগে যেভাবে আমরা নিছিলাম যে এইরকম ছিল, আমার কাছে 3টা মার্বেল ছিল, সেখান থেকে আমরা যেভাবে একটা ফিক্স থেকে বাকিগুলো নিছি, এরকম আর কি জিনিসটা। তারা এরকম ছিল যে রেড হোয়াইট আর হচ্ছে গ্রিন, আমরা আর থেকে ফিক্স রেখেছি, এটা নিছি, আবার আর কে ফিক্স থেকে গ্রিন নিছি, এরকম একটা ফিক্স থেকে আমরা এই শূন্যস্থানটাকে আমরা ফিল আপ করব। তাহলে শুরুর দিকে আপনার কাছে অপশন কয়টা? এই শূন্যস্থানের জন্য অপশন হচ্ছে এই যে 1 2 3 4, 1 2 3 4, 5টা অপশন।
মানে আপনি চাইলে প্রথম শূন্যস্থানটা 5 ভাবে ফিল আপ করতে পারবেন। প্রথম শূন্যস্থানটা 5 ভাবে, আমি যদি একটা করে নেই 5 ভাবে আমার কাছে 5টা অপশন আছে। প্রথম শূন্যস্থানটা ফিল আপ করার জন্য অপশন আছে 5টা। এখন প্রথম শূন্যস্থানটা যখন আপনি ফিল আপ করে নেবেন, ধরেন আপনি প্রথম শূন্যস্থানটা ফিল আপ করছেন আপনি 2 নাম্বারটা দিয়ে, সাপোজ প্রথম শূন্যস্থানটা ধরেন 2 নাম্বারটা দিয়ে, তাহলে প্রথম দিকে আমাদের কাছে অপশন ছিল কয়টা? প্রথম দিকে অপশন ছিল, আমি এটা এখানে লিখেছি, প্রথম দিকে অপশন ছিল 5টা। আচ্ছা, এখন প্রথম শূন্যস্থানটা আপনি ফিল আপ করে ফেলছেন, তাহলে আপনার কাছে এখন কয়টা? 1 2 3 4 মার্বেল আছে 4টা, আর এখানে অপশন আছে 2টা। তাহলে এই 4টা দিয়ে ধরেন আপনি এটা ফিল আপ করবেন। এখন এটা তো শেষ, এটা ফিল আপ করবেন, তাহলে কি হবে? 1 2 3 4, মানে অপশন একটা কমে গেছে। আগে অপশন ছিল 5টা, এখন অপশন হচ্ছে 4টা। পরবর্তীতে যখন এটাতে আসবেন দেখেন অপশন থাকবে 3টা। আলটিমেটলি তাহলে প্রথমটা ছিল 5টা অপশন, পরেরটা ছিল 4টা অপশন। আমি যদি বলি প্রথম দুইটায় মিলে কয়টা অপশন এখানে দেখছিলাম আমরা, তাহলে কয়টা হবে? 5 × 4, প্রথম 3টা 5 4 3, 5 4 3। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কাছে যদি 5টা জিনিস থাকে, সেটা থেকে যদি আমি 5টা জিনিস থাকে সেখান থেকে আমি 3টা জিনিস নিলাম, 5টা থেকে কয়টা? 5টা থেকে 3টা শূন্যস্থান আমি ফিল আপ করলাম, তাহলে আলটিমেটলি অপশন কিভাবে আসতেছে? 5 4 3, 5 4 3, 5 4 3। আচ্ছা, এখন যদি আমাদের কাছে বইয়ের যে প্রবলেম npr সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল অল ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, মানে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে এর বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তাহলে 5টার ক্ষেত্রে কি হচ্ছে? প্রথম ক্ষেত্রে অপশন ছিল 5টা, পরবর্তীতে 4টা, পরবর্তীতে 3টা, মানে হচ্ছে অপশনগুলো আমাদের কমে যাচ্ছে। তাহলে একটা জিনিস আমরা দেখি, প্রথম শূন্যস্থান হচ্ছে কত? n সংখ্যক উপায়ে, মানে 5, প্রথমটা 5 = 5, n সমান কত ছিল? 5, পরের বার হচ্ছে n = 4, পরের বার হচ্ছে n = 3, তাহলে প্রথমটা কত? n, পরেরটা হচ্ছে 1 কমে গেল n - 1, এর পরেরটা হচ্ছে n - 2, এভাবে যেতে যেতে কই যাবে? একদম সর্বশেষ সংখ্যা যেটা সেখানে শেষ হয়ে যাবে। এখন দেখেন 1 2 3, মানে হচ্ছে 3 নাম্বারটার ক্ষেত্রে n - 2, 3 নাম্বারের ক্ষেত্রে n - 2, এই যে 5 - 2 মানে হচ্ছে 3, 3 এর ক্ষেত্রে হচ্ছে n - 2। তাহলে 1 2 4 এর ক্ষেত্রে কি হচ্ছে? n - 3। প্যাটার্নটা একটু খেয়াল করেন, প্যাটার্নটা কি বলতেছে? যে আমি যত নিব তত নম্বরে যায় তার থেকে এক কম। প্রথমটার ক্ষেত্রে অপশন ছিল n, দ্বিতীয়টার ক্ষেত্রে n - 1, তৃতীয়টা n - 2, চতুর্থটা n - 4। এখন আমি যদি আপনাদেরকে বলি 10 নম্বরটা কত হবে? 10 নম্বরটা হবে n - 9, মানে ওর সিকোয়েন্সিং যদি আমরা যাই 10 নম্বরটা হবে n - 9, মানে এগুলো কিন্তু ভুল, ডট 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 দিয়ে যাব আমরা। তো n * n - 1, n - 2, n - 3 আপ টু হচ্ছে 10। 10 নম্বরটার ক্ষেত্রে হবে, 10 নম্বরটার ক্ষেত্রে হবে n - 9। আর 10 না বলে যদি আমি বলি r সংখ্যক হয়, কত লিখব? r, তাহলে n - r এর আগের সংখ্যা, মানে 10 এর আগের সংখ্যা কত? 9, 10 থেকে এক কম যেটা আগের সংখ্যা বলি, আর বা এক কম বলি আমরা, তাহলে বুঝতে সুবিধা। তাহলে 10 এর ক্ষেত্রে কি হবে? n - 10 - 1। 10 এর ক্ষেত্রে যদি 9 হয় তাহলে n - 10 - 1, যদি 11 হয় তাহলে 11 - 1, n - 11 - 1। যদি r সংখ্যক হয় তখন সেটাকে আমরা লিখি n r মাইনাস, ঠিক আগে r এর ঠিক আগের নাম্বার যেটা, r এর থেকে কম যেটা, এটা যদি আমি উঠাই ফেলি n - r + 1, n - r + 1। এই সর্বশেষ হচ্ছে কত? কোন জায়গায় যায় শেষ হচ্ছে?
n মাইনাস আর প্লাস 1 এ যায় শেষ হচ্ছে। এখানে আমি লিখে দিই n মাইনাস আর প্লাস 1। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে n সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে যদি সাজাই তাহলে কিভাবে আসতেছে n ইনটু n minus 1 n minus 2 n minus 3 আপ টু n minus r plus 1। এখন দেখেন এটা আমরা কিভাবে খুব সহজে প্রমাণ করে নিতে পারি। n ইনটু n minus 1 n minus 2 n minus 3 আপ টু n minus r plus 1। এখন আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করলাম এখানে। ধরেন এই সংখ্যাটাকে আমি একটা সংখ্যা দিয়ে গুণ করব। যে নিচে আমি নিলাম n মাইনাস, কেন সেটা বলতেছি, একটু আগে আমরা ফ্যাক্টোরিয়াল পড়ছি। এটাকে ধরেন n মাইনাস r ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলাম। উপরেও মনে করেন n মাইনাস r ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলাম। উপরে নিচে গুণ করলে তো সমস্যা নেই, ভ্যালু ঠিক থাকতেছে। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করেন যে n মাইনাস r প্লাস 1 আর একটা হচ্ছে n মাইনাস r, বড় কোনটা? এটা হচ্ছে এক বেশি আছে, এটা এক কম আছে। মানে এর মান যদি 5 হয় এর মান হবে 4, মানে আমাদের সিকোয়েন্স ঠিক আছে। তাহলে এটার থেকে এটা আরো ছোট। এখন একটু আগে আমরা ফ্যাক্টোরিয়ালে পড়ছি যে আমরা সিকোয়েন্সিয়ালি যখন যাব, যে জায়গায় থামবো সেখানে যাই আমরা কি দেই? ফ্যাক্টোরিয়াল দেই। তাহলে এটার সিকোয়েন্স দেখেন, এটার থেকে এটা আরো ছোট, এই জন্য মনে করেন এখানে যাই থেমে গেছি আমরা। এরপরে মনে করেন আরো নাম্বার আছে, তাহলে এখানে যাই থামছি, এই জন্য এখানে ফ্যাক্টোরিয়াল দেয়া আছে। মানে এটা যদি 5 হয়, এভাবে আপ টু যেতে যেতে ধরেন এটা 5, এই n মনে করেন 5, বা আর একটু বড় নাম্বার দিয়ে আমি ধরেন এটা হচ্ছে 10, আর আপ টু যাইতে যাইতে এটা মনে করেন 1। তাহলে আমার ইচ্ছে হলো যে আমি এখানে থেমে যাব। তাহলে এখানে থেমতে হলে কি হবে? এটাকে মুছে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব। এখন আমি ব্যাকে আসতেছি, ধরেন আমি এটা মুছে ফেলবো। এটা মুছে ফেলে আমি এখানে থেমে যাব। এখানে থেমে গেলে কি করতে হবে? এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলে হবে। আপনি চিন্তা করলেন না আমি আরো আগে থেমে যাব, আরো আগে থামতে গেলে এখানে থেমে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলেন। আপনি চিন্তা করলেন না আমি আরো আগে থামবো, আরো আগে থামতে একদম ফ্যাক্টোরিয়াল একদম এখানে থেমে যাব। এই যে, তাহলে আলটিমেটলি এই জিনিসটাই আসলে আমরা লিখছি যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে। তাহলে উপরে কি থাকতেছে? ফ্যাক্টোরিয়াল n, তাহলে npr ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। আচ্ছা, ফ্যাক্টোরিয়ালকে আরেকভাবে লেখা যায়, দেখা যাচ্ছে ফ্যাক্টোরিয়াল n, আর এদিকে হচ্ছে n মাইনাস r, এইভাবে চিহ্ন দিয়েও লেখা যায়। এই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়ালের প্রমাণ যে npr সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই অল ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এটা অথবা এটা এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়। আশা করি বইয়ের থিওরি মাথায় না রেখে, আমরা বইয়ের থিওরির মতো মাথায় না রেখে সহজভাবে মনে রাখতে পারবো। তাহলে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে যেই বিন্যাস, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। বিন্যাস কি বুঝলাম, সমাবেশ কি বুঝলাম, ফ্যাক্টোরিয়াল কি বুঝলাম, এগুলো আর এই উপপাদ্যটা দেখলাম npr। বাকি যে দুইটা আছে সেটা আমরা পরবর্তী লেকচারে দেখব। ধন্যবাদ সবাইকে।